সালটা ছিল 1906 সাল, যখন স্বাধীনতা আন্দোলনের জোয়ার বইছিল সারা ভারতবর্ষ জুড়ে। ঠিক সেই সময় আদি গঙ্গার পাড়ে ব্রিটিশরা তৈরি করেছিল এই সেন্ট্রাল জেল। আর একের পর এক বীর স্বাধীনতা সংগ্রামীদের ঠিকানা হয়েছিল এই সেন্ট্রাল জেলে। অনেক বীর সন্তান হাসি মুখে ঝুলে পড়েছিল ফাঁসির দড়িতে। অনেকে ইংরেজদের অকথ্য অত্যাচারে মৃত্যুবরণ করেছিল। সেই সব ইতিহাস এখনো টাটকা রয়েছে। তাদের বলিদানি এনে দিয়েছিল আমাদের স্বাধীনতা। ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে আলিপুর জেল পরিণত হয় আলিপুর মিউজিয়ামে। কয়েদিদের সরিয়ে নিয়ে যাওয়া হয় বারুইপুরের নতুন জেলে এবং প্রেসিডেন্সি জেলে। এই লাল দেওয়ালগুলো শুধু ইট পাথর নয়, এই যেন এক জীবন্ত ইতিহাস। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বিপ্লবীদের দেওয়া বন্দে মাতরম স্লোগান আজও এখানে প্রতিধ্বনিত হয়। সেই দেশপ্রেমের সুর নিজের কানে অনুধাবন করতেই আজকের সফর। মেট্রোতে করে আমরা চলে আসলাম যতীন দাস পার্ক স্টেশন। আমরা নেমে গেলাম যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। এখান থেকে কিছুটা হেঁটে গেলেই হাজরা মোড়। আমরা যাব সেই দিকে। ট্রেনেও আসতে পারেন। ট্রেনে আসলে নামতে হবে শিয়ালদা স্টেশন, সেখান থেকে বাস ধরে হাজরা মোড়। এই হচ্ছে হাজরা মোড়। হাজরা মোড় থেকে নেমে এই বাদিক দিয়ে যাবেন। এখানে অনেক অটো আছে, আমরা দেখছি আমরা অটোতেই যাব। এখান থেকে অটোতে 5 মিনিট, আর হেঁটে গেলে 15 মিনিট লাগে। অটো ভাড়া 12 টাকা করে। যারা গাড়ি নিয়ে আসবেন, গাড়ি পার্কিংয়েরও সুবন্দোবস্ত আছে। মেট্রো না হলেও হাওড়া থেকে বাসে হাজরা মোড়, হাজরা মোড় থেকে অটোতে আলিপুর মিউজিয়াম। আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম। মিউজিয়ামের এন্ট্রি ফি 30 টাকা, আর লাইট অ্যান্ড সাউন্ড তার এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা। এখানে প্রবেশ করতে গেলে ব্যাগ থাকলে ব্যাগটাও চেকিং হবে। 30 টাকা টিকিট। এবার আমরা প্রবেশ করব। জেল মিউজিয়ামে প্রবেশ করতে গেলেই বুকটা একটু অন্যরকম হয়ে যায়, মনটা হয়ে যায় ভারাক্রান্ত। এই আমরা প্রবেশ করছি জেল মিউজিয়ামের ভিতরে। এই লৌহ কপাটের ওপার ছিল বন্দি শরীর, কিন্তু স্বাধীনতার স্বপ্নকে কোনো কারাগার বন্দি করে রাখতে পারেনি। বাদিক দিয়ে গেলে ফাঁসির মঞ্চ, ওয়াচ টাওয়ার, সেল, হসপিটাল সমস্ত কিছু আছে। এই সেই শহীদ স্তম্ভ। এই শহীদ স্তম্ভ আমাদেরকে মনে করিয়ে দেয় যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, তাদের স্মৃতির উদ্দেশ্যেই এই শহীদ স্তম্ভ। যারা ইংরেজদের অত্যাচারে নিজেদের জীবনকে বলিদান দিয়েছিলেন এই দেশের জন্য, ভারতের জন্য, তাদের উদ্দেশ্যে এই সেই শহীদ স্তম্ভ। কারাগারে ফাঁসির মঞ্চে যারা আত্মাহুতি দিয়েছিলেন, অনন্ত হরি মিত্র, রামকৃষ্ণ বিশ্বাস ইত্যাদি ইত্যাদি, তাদের নামেই এই স্মৃতিফলক। এখানে আছে ফাঁসির মঞ্চ, নেহরু সেল, নেতাজি সেল ইত্যাদি ইত্যাদি। নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ। এই ছোট্ট একটা কুঠুরি। এই কক্ষে ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, আমাদের পূর্বতন মুখ্যমন্ত্রী। 5ই সেপ্টেম্বর থেকে 16 জানুয়ারি 1930 সাল থেকে 1931 সাল, দীর্ঘ 80 দিন এই কুঠুরিতে উনি বন্দী ছিলেন, ডক্টর বিধানচন্দ্র রায়। এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়, আমরা যাচ্ছি উপরে। এই কুঠুরিতেই নেতাজি সুভাষচন্দ্র বোস 1930 সালের 23শে জানুয়ারি থেকে 1930 সালের 23শে সেপ্টেম্বর এই কারাকক্ষে ছিলেন, বন্দী ছিলেন। দীর্ঘ 9 মাস তিনি এই কারাকক্ষে বন্দী ছিলেন, এবং এই বন্দী থাকাকালীনই ইনি কলকাতার মেয়র হয়েছিলেন। কলকাতা কর্পোরেশন নির্বাচনে উনি জয়লাভ করেছিলেন এবং মেয়র হয়েছিলেন। আর এই কক্ষে বসেই উনি বই পড়তেন এবং মেডিটেশনও করতেন এই ছোট্ট একটা কুঠুরিতে। এই কক্ষে ছিলেন দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। এই অলিন্দ দিয়ে হেঁটে গেলেই মনটা যেন একদম ভারাক্রান্ত হয়ে যায়, যে এই বীর সেনানীরাই আমাদের ভারতবর্ষকে স্বাধীনতার মুখ দেখিয়েছিল, স্বাধীন করেছিল। আমরা এখন প্রবেশ করছি ফাঁসির মঞ্চে। মানে এখানে প্রবেশ করলেই গাটা যেন ছমছম করে ওঠে, মনটা যেন ভারাক্রান্ত হয়ে ওঠে।
এই কক্ষগুলো হচ্ছে যারা ফাঁসির সাজাপ্রাপ্ত হয় তাদেরকে ফাঁসি দেওয়ার আগের দিন এই কক্ষতে রাখা হতো এবং এখানে গীতা পাঠও করানো হতো। ইনি হচ্ছেন সেই শিশু পুজোতে পাঠা বলি দেখতে ভয় পেতেন আর মাত্র 19 বছর বয়সে দেশ মাতৃকার জন্য হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পরে নিয়েছিলেন। তিনি হলেন বিপ্লবী দীনেশ গুপ্ত। আমি এখন দাঁড়িয়ে আছি এই ফাঁসির মঞ্চের সামনে, যেখানে 1908 সালে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল বিপ্লবী কানাইলাল দত্তকে। এই দড়িতে ঝোলানো হয়েছিল, হাসতে হাসতে ফাঁসি মুখে বরণ করে নিয়েছিলেন। আর শেষ 2004 সালে এই ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়া হয়েছিল ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে। তারপর থেকে আজ অবধি এখনো কোনো ফাঁসি হয়নি এই ফাঁসির মঞ্চে। ফাঁসি দেওয়ার পরে এই জায়গা দিয়েই ডেড বডিটা বেরোতো। এই রুমে ডেড বডি এনে এখানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করতো এই রুমে। এই যে সামনে যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের প্রত্যেকটা জানালা এই ফাঁসির মঞ্চের দিকে মুখ করে রাখা আছে। কারণ কি জানেন? এর কারণ বন্দীদের ফাঁসির টোটাল প্রক্রিয়াটা এখানে দেখানো হতো, কিভাবে ফাঁসি দেওয়া হয়, যাতে বন্দীরা তাদের গোপন কথা স্বীকার করতে পারে। এই সেই কুখ্যাত বিল্ডিং যেখান থেকে বন্দীদের সরাসরি দেখানো হতো ফাঁসির সম্পূর্ণ প্রক্রিয়া। আমি এখন দাঁড়িয়ে আছি ফাঁসির মঞ্চের সামনে, যে মঞ্চে শুধু একটা কাঠ না বা একটা দড়ি না, যেখানে বিপ্লবীদের আত্মত্যাগ বলিদান তার স্মারক এই ফাঁসির মঞ্চ। এই ফাঁসির মঞ্চের সামনে দাঁড়িয়ে একটা গান যেন মনে পড়ে যায়, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। আর সেই বীর বিপ্লবীদের আমি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাবো কয়েক সেকেন্ড নীরবতা পালনের মাধ্যমে। জয় হিন্দ। নেহেরু কক্ষ, জওহরলাল নেহেরু 1934 সালের 17 জানুয়ারি থেকে 7 মে এখানে বন্দী অবস্থায় ছিলেন। এই ছোট্ট একটা কুঠুরিতে দীর্ঘ 80 দিন বন্দী ছিলেন জওহরলাল নেহেরু। 1934 সালে দীর্ঘ 80 দিন আইন অমান্য আন্দোলনের জন্য পণ্ডিত জওহরলাল নেহেরু এই কুঠুরিতে বন্দী ছিলেন। আর ঠিক সেই সময় ওনার মেয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধী মাসে 2 বার আসতেন এবং দীর্ঘ 20 মিনিট ধরে এই জায়গায় বসেই কথা বলতেন ওনার পিতার সাথে। এইগুলো এক একটা সেল, প্রত্যেকটা সেলের মাঝখানে পাঁচিল দিয়ে আলাদা করা আছে যাতে বন্দীরা তাদের সাথে কথা না বলতে পারে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটা এখানে থাকার একটা কারণ আছে, সেটা বলবো, নিশ্চয়ই বলবো। এই ওয়াচ টাওয়ারটা কিন্তু একদম মিডিলে, আর প্রত্যেক কটা সেল কিন্তু চারদিক দিয়ে, কেননা তখন সিসিটিভি ছিল না। এই ওয়াচ টাওয়ার থেকেই সমস্ত সেলগুলিকে পর্যবেক্ষণ করত এই সেই ওয়াচ টাওয়ার। এই হচ্ছে তাঁতকল, বন্দীরা এখানে তাঁতও বুনতেন। মানিকতলার বোমা মামলার আদলেই এই সেই বোমা। ঐতিহাসিক কারাকক্ষ। এই বিল্ডিংটা কিন্তু কোনো রকম সংস্কার হয়নি। বন্দীদের জীবনযাত্রার মান তারা এইভাবেই সেলের মধ্যে কাটাতো। এই জায়গাটা আসলে সত্যি গায়ে শিহরণ জেগে ওঠে। উঠলে চলে, দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। মুখ তোল চোখ মোচ, আমাদের যে পারতেই। এটা হচ্ছে 5 নম্বর ওয়ার্ড প্রদর্শনী কক্ষ। এই হচ্ছে হসপিটাল, দীনেশ গুপ্তর ব্যবহৃত রিভলভার। এই লোহার সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে যাব। এই হচ্ছে প্রদর্শনী কক্ষ। আর এক মহান বিপ্লবী বসে আছেন, মহর্ষি ঋষি অরবিন্দ। প্রীতিলতা ওয়াদ্দার, মাতঙ্গিনী হাজরা সহ অনেক
মহান মহিলা বিপ্লবীদের ছবি আছে এখানে। এই বছর স্বাধীনতার ৭৯ বছর পূর্ণ করে ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা উপস্থিত হয়েছি আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামে। এই লোহার করিডোর আর লাল লাল রঙের বিল্ডিং দেখলেই মনটা যেন একটা ভারাক্রান্ত হয়ে যায়। এই হচ্ছে আলিপুর সেন্ট্রাল জেল। আমরা কফি শপে আসলাম, এখানে ইভিনিং স্ন্যাক্স ছাড়াও লাঞ্চেরও ব্যবস্থা আছে। মিউজিয়াম তো হলো ইতিহাসকে রক্ষা করার জন্য, জানি না কতটা রক্ষা পাবে, কারণ এই লাল ইটের পাঁজরে লেখা যে ইতিহাস কতদিন সংরক্ষণ করা যাবে বলতে পারছি না। তবে ইতিহাসকে আমাদের সংরক্ষণ করতে হবে, শুধু এই প্রজন্মের জন্য নয়, আগামী প্রজন্মের জন্য এই ইতিহাসকে ধরে রাখতে হবে। এই বলে আজকের ভিডিও শেষ করছি।